এই ডিয়েগো গার্সিয়া হচ্ছে ভারত মহাসাগরের আরেক ক্যান্সার। S-500 কিন্তু কারো কাছে বিক্রি করে নাই। আমি রাশিয়া তো অদম্য। এই নেটোর ক্ষমতা যদি ধরে রাখতে হয় তাহলে হচ্ছে ইউক্রেনকে দরকার। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি। বিশ্বদা, আমাদের বিশ্ব সংযোগে আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ দাদা। আমরা কয়েকদিন ধরে আসলে টপিক সারা বিশ্বে এখন হট টপিক বলতে এটাই, যেটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার বৈঠক। এই দুইটা দেশ বৈঠকে বসবে কিনা। এর আগে আমরা দেখলাম গত শুক্রবার প্রায় 3.5 ঘন্টা মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায়, যেটা একসময় রাশিয়ার ছিল, সেখানে দুই পরাশক্তি ট্রাম্প এবং পুতিন বৈঠক করেছেন ইউক্রেন এর ব্যাপার নিয়ে, যে যুদ্ধটা থামবে কি থামবে না, কি শর্ত না শর্ত, এসব বিষয় নিয়ে আপনি আলাপ করেছেন। এরপরে আবার গত সোমবার আপনার ওভাল অফিস, মানে ওয়াশিংটন ওভাল অফিসে আপনার ইউরোপিয়ান নেতা, তারপরে হচ্ছে আপনার ইউরোপিয়ান যে কান্ট্রিগুলার রাষ্ট্রপ্রধানদের সাথে, এবং সাথে ছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সাথে আপনার ট্রাম্প একটা বৈঠক করেছে। সেখানেও অনেক কথাবার্তা এসেছে। আমরা সেই কথাগুলো অ্যানালাইসিসগুলো আমাদের অনুষ্ঠানে আপনিও করেছেন, আমিও যতটুকু পেরেছি করেছি। এখন প্রশ্ন হচ্ছে, একটা জায়গায় এসে ঠেকেছে, সেটা মনে হচ্ছে এখন অনেকে বলাবলি করছে যে এই দুইটা বৈঠকে, আপনি জানেন যে দ্বিতীয় বৈঠকে প্রায় 40 মিনিট ইউরোপিয়ান নেতাদের থামিয়ে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প এবং পুতিন। এটা এক ধরনের মেসেজ হোক আর যাই হোক, আপনি এটা নিয়েও কথা বলেছেন। আমার প্রশ্ন যেটা হচ্ছে, এখন সবাই বলছে, ইউরোপিয়ান নেতাদের দাবি হচ্ছে ত্রিপক্ষীয় বৈঠকের আগে জেলেনস্কি এবং পুতিন যেন দ্বিপক্ষীয় বৈঠকটা করুক। এখন এখানে এই বিষয়ে আপনার রাশিয়া কি পাত্তা আসলে দিচ্ছে ইউক্রেনকে? আচ্ছা, নাকি পুরা খেলাটাই এখন পুতিনের হাতে? দেখেন, যুদ্ধের ময়দানে যে অগ্রসরমান, তার কিন্তু আপনার চুক্তি করার আগ্রহ কমই থাকবে। তা আপনার কথা যেটা আমি বুঝতে পারতেছি, আপনি চাচ্ছেন না যে যুদ্ধটা বন্ধ হোক। না বিষয়, এটা যদি পুতিনের কানে কোনোভাবে চলে যায় আমাদের, এটা তো দাদা খুব খারাপ বিষয়। যেহেতু আপনি বললেন একটা অগ্রসরমান দল আমি দখল করে নিচ্ছি, আমি কেন এখন কোনো চুক্তিতে যাব? আমি তো পুরো ইউক্রেন দখল করব। আপনার কথা আমি যেটা ভাবছি, তো বিষয়টা ওই জায়গায় না। আমি আপনাকে বলি যে পুতিন তার পরিকল্পনা সে শেয়ার করেছে কার কাছে? ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, মানে মার্কিন প্রেসিডেন্ট প্রথম কি চেয়েছিল? যে 30 দিনের একটা যুদ্ধবিরতি চুক্তি। জেলেনস্কি তাতে রাজি হয়েছিল, রাইট? এখন আপনি আসেন, যখন পুতিন এবং ট্রাম্পের বৈঠকটা হয়ে গেল, তখন ট্রাম্প প্রথম যে কথাটা বলল সেটা হচ্ছে যে আমার দৃষ্টি এখন স্থায়ী স্থায়ী শান্তি চুক্তির সাথে। যুদ্ধবিরতির কথা কিন্তু সেখানে আর আসে নাই। তার মানে কি হলো? যুদ্ধবিরতি যে ট্রাম্পের পরিকল্পনা ছিল, সেটা থেকে ট্রাম্প কিন্তু বেরিয়ে আসছে। তিনি আরো এক ধাপ অগ্রসর হয়েছে। কিন্তু জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা তাতে রাজি না। তারা চায় যুদ্ধবিরতি চুক্তি। তাহলে যেখানে যুদ্ধবিরতি চুক্তির চেয়েও শান্তি চুক্তি তো কার্যকর কৌশল, আপনি এটাতে একমত হবেন। কারণ হচ্ছে ট্রাম্প বলেছে যে আপনার যুদ্ধবিরতি কাজে আসে না। অতীতের ইতিহাস উনি টেনে বলছেন যে অনেক দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও যুদ্ধ চলে। হ্যাঁ, চলে, মানে এটা হচ্ছে ওই যে ইসরায়েলকে টেনে বলছে। হ্যাঁ, এখন যাই হোক, এখন যেটা হচ্ছে তাহলে কি, যে পুতিন এবং ট্রাম্প চান শান্তি চুক্তি, স্থায়ী শান্তি চুক্তি। ইউক্রেন কি চায়? যুদ্ধবিরতি। ইউরোপ কি চায়? যুদ্ধবিরতি। তাহলে চুক্তিটা হবে কিভাবে? শান্তিটা, তাহলে ইউক্রেনের শান্তিটা ফিরবে কিভাবে? তাহলে ডাউট কেন? এখন আসি তাদের মধ্যে ডাউট, এই জায়গাটাতে আসি যে এখন দেখেন, এই যে বছরের পর বছর যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ দিয়ে হচ্ছে জেলেনস্কি এক ধরনের ব্যবসা করে নিছে। একদম, এটা তো বাস্তবতা, এবং এটা কিন্তু ধরাও খেয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধরা খেয়েছে, তারা বাইডেন প্রশাসনের কাছেই ধরা খেয়েছে। এখন ধরা খাওয়ার পর এই তো ডলার দেওয়াটা বন্ধ করে দেয়, মানে আর্থিক সেটা বন্ধ। এখন যেটা হলো যে দেখেন, সর্বশেষ হচ্ছে হোয়াইট হাউসে বৈঠক করেছে গত সোমবারে কে?
জেলেনস্কির সাথে আরো ইউরোপের 7 নেতা। তারা ওই বৈঠক করার পরে যেটা হয়েছে যে ইউরোপে ইউরোপেও বৈঠক হয়েছে। ইউরোপে কোথায় বৈঠক হয়েছে? আপনার মঙ্গলবার বৈঠক হয়েছে ডাউনিং স্ট্রিটে, লন্ডনে। এই বৈঠকে যেটা হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যে কথা, হ্যাঁ, যে সেইটার একটা প্রসেস তারা কিন্তু ঠিক করেছে। সেইটা কি? কোলোশন অফ উইলিং। আচ্ছা, মানে যে ন্যাটোকে বাদ দিয়ে ন্যাটোকে, মানে জিনিসটা হচ্ছে ন্যাটো থাকবে না, হ্যাঁ, মানে সবকিছু ন্যাটোর মধ্যে চলবে, কিন্তু ন্যাটোর নাম থাকবে না। ন্যাটোর নাম বিষয়টা এরকম। এরকম। পুতিন কি এতই কাঁচা? সেটাই। পুতিন তো তার মাস্টার স্ট্রোক সে দিয়ে রেখেছে, ঠিক আছে? এইটা নিয়ে এখন ইউক্রেন দৌড়াতে থাক। ইউক্রেনের অবস্থা তো এমনিতেই টালমাটাল। ইউক্রেন দৌড়াক, কতটুকু দৌড়াইতে পারে, তাহলে রেজাল্টটা কি দাঁড়ায় দেখেন। যে এইখানে যেটা হচ্ছে যে ইউরোপ এবং ইউক্রেন তারা কি করলো? যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো, ঠিক আছে? এখন দেখেন এই যে প্রত্যাখ্যানটা করলো, পুতিন তো অনমনীয়। কারণ হচ্ছে কেন অনমনীয়? সে হচ্ছে যুদ্ধে সে বিজয়ের দিকে। এখন আপনি যেটা শুরুতে এখন যুদ্ধের মাঠ তার দখলে, যদিও আপনার রাশিয়ার ক্যাজুয়ালিটিস বেশি, তারপরেও যুদ্ধের মাঠ রাশিয়ার দখলে, এটা তো কেউ অস্বীকার করার সুযোগ নেই। এটা সবচেয়ে বড়, এটা কিন্তু স্বীকার করেছে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে জেলেনস্কিকে একটা কিন্তু উনি বার্তাও দিয়ে রাখছে যে কম্প্রোমাইজ তোমাকেই করতে হবে, ল্যান্ড শপিং বলেন আর কিভাবে কি করবেন সে কিন্তু বলে দিছে যে ভাই ভাই রাশিয়া এই জায়গাটাই হচ্ছে পুতিনের ফার। ভার। হ্যাঁ, দেখেন পুতিন যদি কিছুটা নমনীয় দেখাইতো তাহলে কিন্তু হইতো। আর পুতিন কি বলছে? স্থিতিশীল যুদ্ধ, হ্যাঁ, যুদ্ধটাকে স্থিতিশীল অবস্থায় আপনি যে দানবাস খেরসন আর খার্কিবের কথা বললেন, দর্শকদের একটু ম্যাপটা দেখি, সুযোগ সুবিধাটা আপনি যদি একটু বুঝেন। এখন দেখেন যে এই দেখেন এইটা হচ্ছে দানবাস অঞ্চল, যে এই যে দোনেটস আর মারিউপোল, হ্যাঁ, এখন এরপরে হচ্ছে খেরসন অঞ্চল। খেরসন অঞ্চলে এইগুলো তো অলরেডি রাশিয়ার দখলেই আছে। এখন যেটা হচ্ছে কিছু অঞ্চল আছে এর মধ্যে ইউক্রেনের দখলে। এখন এই যে অল্প অঞ্চল ইউক্রেনের দখলে আছে, তা নিয়ে তো ইউক্রেন যদি দাবি করে যে এই অঞ্চল আমার, তাহলে সেটা তো বোকামি, একদমই বোকামি। কারণ সময় ব্যাপার ওটাও হাতছাড়া হয়। এখন দেখেন যে দানবাস অঞ্চল যদি না পুরো দানবাস অঞ্চল রাশিয়ার এতে ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে পুতিনের একদম সাফ কথা। এরপরটা কি? যে এই 40 মাস ধরে যে যুদ্ধ চলছে, হ্যাঁ, এখন, হ্যাঁ, দেখেন সেটা কি, এটা সহজেই কি ছেড়ে দিবে পুতিন? আচ্ছা, আপনার এখন পুতিন বলছে কি যে ইউক্রেন বলছে কি যে দ্বিপাক্ষিক আলোচনা করবে রাশিয়ার সাথে এখন এই দ্বিপাক্ষিক আলোচনায় রাশিয়া বলছে যে হ্যাঁ আমরা দ্বিপাক্ষিক আলোচনা করবো, কিন্তু কোথায়? মস্কোতে এটা শর্ত। এখন দেখেন এইখানেই হচ্ছে বিষয়। ক্রেমলিন এবং কিয়েভ এই দুইটার সম্পর্ক এমনই তিক্ত পর্যায়ে পৌঁছেছে যে কিয়েভ মনে করে যে কোনোভাবেই তারা ক্রেমলিনে আলোচনার জন্য যাবে না, তৃতীয় পক্ষ যেতে চায়। এর জন্য কিছু জায়গাও কিন্তু ঠিক করা হয়েছিল, কিন্তু সেইটা কিন্তু প্রত্যাখ্যান করেছে রাশিয়া। প্রত্যাখ্যান। কারণ আছে তো, কারণ হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার বিরুদ্ধে হুলিয়ে জারি করা আছে। এই কারণে হচ্ছে ওই ব্রাসেলস বলেন বা আপনার হেলসিঙ্কি বলেন, যেসব জায়গায় হচ্ছে প্রস্তাব দিয়েছে সম্ভাব্য, সেই জায়গাগুলোতে যাবেন তো কারণ আমি জেনে ফেরা নেই ওখানে, যেখানে গেলে আমি ফেসে যাবো, সেখানে তো আমি জেনে শুনে যাবো না। বিষয়টা এইটাই। এখন দেখেন এইটা যদি হয় তাহলে কি দাঁড়া, এখন ইউরোপের নেতারা কেন তারা হচ্ছে যুদ্ধবিরতি চুক্তি চায়, শান্তি চুক্তি চায় না? এইখানে তারা বলতেছে পুতিনকে বিশ্বাস করার কোনো মানে নাই। এটা কে বলছে? এইটা বলছে হচ্ছে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো। ইমানুয়েল ম্যাক্রো, হ্যাঁ। এইটা বলছে হচ্ছে আপনার ফিনল্যান্ডের যে প্রেসিডেন্ট, সে আলেকজান্ডার। এখন দেখেন তাহলে হচ্ছে এই যে অবিশ্বাসের বীজ, তাহলে আপনি আলোচনা শুরু এই অবিশ্বাসের বীজ মাথার মধ্যে রেখে কতক্ষণ আলোচনা চলে তাই বিষয়। এর মধ্যে কিন্তু যে ব্রিটেনের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি হচ্ছে যে কালকের যে বৈঠকের ফলাফল, সেই বৈঠকে হচ্ছে একটা জায়গায় একটা লাইন আপ তারা দাঁড় করিয়েছে যে যুক্তরাষ্ট্র সহ 30টা দেশ ইউক্রেনের নিরাপত্তা দিবে। সেই নিরাপত্তা কি আপনার ক্রেমলিন মেনে নিবে কিনা
এই জায়গাটাতেই হচ্ছে বিষয়। এখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেন কিংবা ফ্রান্স কিংবা বেলজিয়াম কিংবা জার্মানি যদি বলে, তাহলে পুতিন মেনে নিবে না, মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এখন এই পদ্ধতিটা কিরকম, এইটা আসলে অনেকটা নেটোর আদলে, কিন্তু নেটোর নাম থাকবে না। বিষয়টা হচ্ছে এরকম, সেইটা কি মেনে নিবে কিনা সেটা হচ্ছে বিষয়। আর এর মধ্যে যদি আর্টিকেল 5-এর মতো নেটোর আর্টিকেল 5-এর যদি কোনো ধারে কাছেও কোনো অপশন থাকে, তাহলে তো সেইখানে আগেই হচ্ছে রাশিয়া যাবে না। এইটা তো খুবই বাস্তবতা। এখন দেখেন, এখন হ্যাঁ, আচ্ছা দাদা, আপনার কাছে এই প্রসঙ্গে আসবো, একটা ছোট্ট কোশ্চেন করে। এটা ওই দর্শকরাও জানতে চেয়েছে, আপনার যে ডনবাস নিয়ে যে এত আলোচনা হচ্ছে, পূর্ব ইউক্রেনে যেটা অবস্থিত, ডনবাস তো আসলে দোনেস্ক আর লুহানেস্ককে মিলে ডনবাস বলা হয়। হ্যাঁ, দুইটার অঞ্চল মিলে দানবাস। ডনবাস, আর এটা হচ্ছে আপনার জিওগ্রাফি কারণে খুবই রাশিয়ার কাছে খুবই হ্যাঁ, এটা ভৌগোলিক কারণে এবং আপনার ধরেন যে কৌশলগত কারণে, দুইটার জন্যই রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি দেখেন, এই তো দানবাস, এই যে দানবাস, ওকে, এইটুকু যদি দখল করা যায়, তাহলে এই যে খারকিভ, হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার ইয়ে আছে, এই জায়গাগুলো, হ্যাঁ, জাপোরজিয়া আছে, তারপরে যে আপনার ওই যে মাইকোলাইভ আছে, এইসব জিনিসগুলো, সেই সব জিনিস, হ্যাঁ, এই খুব দ্রুত তাদের মানে ওদের যে ইউক্রেনের যে ডিফেন্স লাইন, ওই ডিফেন্স লাইনের খুব কাছাকাছি তাদের পৌঁছে যাবে হচ্ছে এই রাশিয়া। এই কারণেই হচ্ছে এটা করা। এখন এখানে মার্কিন ভূমিকায় কিন্তু বারবার আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বললেন যে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল আপনার যুদ্ধবিরতি, পরে সেটা স্থায়ী শান্তি চুক্তিতে, তাহলে এটা একটা পার্ট। আবার আপনার আবার ওই যে সরাসরি অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছিল আপনার বাইডেন, হ্যাঁ। পরে এখন দেখেন, এই 40 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র আপনার ইউক্রেনকে 59,900,000,000 মানে 100 মিলিয়ন কম, $70 বিলিয়ন সামরিক সহযোগিতা, হ্যাঁ, দিয়েছে। এই যে সামরিক সহযোগিতা দিয়েছে, সেই সামরিক সহযোগিতা কতটুকু প্রভাব রাশিয়াতে কে কি টলাতে পেরেছে? এর বাইরে নেটো সাপোর্ট দিয়েছে, জার্মানি পৃথকভাবে সাপোর্ট দিয়েছে, ব্রাসেলস পৃথকভাবে সাপোর্ট দিয়েছে, তারপরে হচ্ছে আপনার ফ্রান্স পৃথকভাবে সাপোর্ট দিয়েছে, তাদের ব্রিটেন পৃথকভাবে সাপোর্ট, এমনকি তাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে, তারা তৃতীয় কোনো দেশ থেকে ক্ষেপণাস্ত্র ডিফেন্স সিস্টেম দিয়ে পর্যন্ত সাপোর্ট করেছে। কিন্তু এর পরেও কি রাশিয়াকে দমাতে পেরেছে? আচ্ছা, আমি রাশিয়া তো অদম্য, এখানে রাশিয়া কিন্তু হামলা যেরকম অব্যাহত রেখেছে, ভূমি দখলও কিন্তু অব্যাহত রেখেছে। ফলে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যখন দেখলো ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী, সে কিন্তু বুঝে যে যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে ব্যবসা করতেছে, এটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কতটুকু ঘাট দিয়ে ফেলতেছে, এটা কিন্তু বিষয়। আচ্ছা, এই বিষয়ে আমি ছোট দেশগুলো সরকার বদলালে তাদের পররাষ্ট্র নীতি পরিবর্তন করে ফেলে, কিন্তু বড় দেশগুলো কিন্তু এরা পররাষ্ট্র নীতি করে 100-200 বছরের কথা চিন্তা করে। ওখান থেকে তারা অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনি এই কথা, আমি ট্রাম্পের একটা কথা বলি, এটাতে আপনি কি মনে করেন? এখন ট্রাম্প মনে করেন ইউক্রেন যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি নয়, তাই ইউক্রেনের প্রতিরক্ষা এখন ইউরোপিয়ান দেশগুলোরই দায়িত্ব। এই অবস্থান রিপাবলিকান সিনেটর জেডি ভান্স, আপনি তো তার কথা বলেছেন, মানে ভাইস প্রেসিডেন্ট, উনিও পুনর্ব্যক্ত করেছেন। ফলে ইউরোপীয় দেশগুলো তাদের সামরিক ব্যয় বাড়ালেও আগামী দিনে আরো ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিতে হবে। তার মানে উনি বলতে, এখানে আমি আপনাকে একটা মজার বিষয় বলি, এই জন্য আমি এটা উঠালাম। যে এই ট্রাম্প ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে গিয়ে সবচেয়ে বড় কাজ যেটা করেছে সেটা জানেন কি? আটলান্টিক যে দেশগুলো, এই দেশগুলোর মাঝে যে দ্বিপাক্ষিক যে ঝামেলাগুলো ছিল, এই ঝামেলাগুলো কিন্তু মিটিয়ে এক লাইনে নিয়ে আসছে, ঐক্যটা দৃঢ় হয়েছে। হ্যাঁ, এটা শুধু নেটোর ক্ষেত্রে না, অন্যান্য বিষয় ক্ষেত্রে যে ছোটখাটো বিরোধ ছিল, এই সব কিন্তু মিটে গেছে। এখন হচ্ছে কি সবাই একতাবদ্ধ। এইটা কিন্তু একটা খুবই পজিটিভ দিক। এবং ট্রাম্প যে কথাটা বলেছে যে ইউক্রেন যুদ্ধ মার্কিন যুদ্ধ সরাসরি হুমকি না, আসলেই হুমকি না।
ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কি, হ্যাঁ, যে তাহলে হচ্ছে নেটোর ক্ষমতা একটু কমে যাবে। এবং তিনি বারবার এটাই বোঝাতে যাচ্ছেন যে এই নেটোর ক্ষমতা যদি ধরে রাখতে হয় তাহলে হচ্ছে ইউক্রেনকে দরকার, কারণ কৃষ্ণ সাগর এখন দেখেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নেতারা কেন হচ্ছে দ্রুত হচ্ছে আপনার চাচ্ছে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি কেন চাচ্ছে, এইটার মূল কারণ হচ্ছে কি, আপনার এখন দেখেন যে খেরসন পর্যন্ত তো মোটামুটি দখল হয়ে গেছে। এখন যদি ধরেন যে ওডেসা অঞ্চল এবং মাইকোলাইভ অঞ্চল যদি দখল হয়ে যায় তাহলে হচ্ছে আর কিছু থাকে না, কৃষ্ণ সাগরে ইউক্রেনের কোনো আধিপত্য টিকবে না, একদম নাই, একদম জিরো হয়ে যাবে। কারণ হচ্ছে যে কৃষ্ণ সাগরে ইউক্রেনের যে অঞ্চল এখন আছে ওডেসা অঞ্চল আর মাইকোলাইভ অঞ্চল, এই দুইটা অঞ্চলই যদি দখল হয়ে যায় তাহলে তো কৃষ্ণ সাগরের সাথে হচ্ছে ইউক্রেনের কোনো সম্পর্ক নাই। তখন যদি ইউক্রেন আপনার নেটোর সদস্য হয়েও যায় কোনো লাভ নেই। আচ্ছা দাদা, আরেকটা আমরা দর্শকদের জানাতে চাচ্ছি, এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে রাশিয়া যে অত্যাধুনিক আপনার বিমান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র কিছু আপনাদের পরিচয় করে দিই, এটা হচ্ছে SU-37, এটা 5th জেনারেশন সুখোই এটা একটা ভার্সন কিন্তু ভারতও ব্যবহার করে সুখোয়ে। হ্যাঁ, এবার এটা হচ্ছে কি ওই যে আপনার আপনার F-35 যুক্তরাষ্ট্রের F-35 এর আদলে এবং আরো উন্নত মানের এখানে মিসাইল এর চেয়ে উন্নত মানের হচ্ছে সুখোই F-57 সেটা এখনো ব্যবহার করেনি বলে এটা খুব ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে, কিন্তু S-57 হচ্ছে রাশিয়া এখনো কারোর কাছে বিক্রি করেনি। আরেকটা আছে আপনার যে এয়ার ডিফেন্স সিস্টেম S-500, এটা হচ্ছে এটার কথা বলছে। S-500ও কিন্তু কারো কাছে বিক্রি করে নাই, S-400 বিক্রি করছে আমাদের কাছে। ভারত তুরস্ক এরা কিন্তু S-400 কিনেছে আমার কাছে, কিন্তু S-500 কিন্তু কারো কাছে বিক্রি করে। এটা কি কাজ করে এয়ার ডিফেন্সের? এটা হচ্ছে এনে ধারণা করা হয় যে S-500 হচ্ছে লেজার গাইডেড এবং এটা রাডার সিস্টেম, এটা রাডার সিস্টেমটা আরো বেশি স্বয়ংক্রিয় এবং হচ্ছে যে আরো বেশি ইফেক্টিভ। মানে S-500 আপনার কাছে আছে, আমি একটা মিসাইল মারলাম, এটা লেজারের মাধ্যমে, এই লেজার গাইডেড, এটা সে আকাশেই ধ্বংস করে দিবে, এটাই আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, আপনার কাছে দেখে কিছু আছে? আরো কিছু আছে, যেমন ধরেন যে এই যে এইটা আছে, হ্যাঁ, এইটা হচ্ছে কি লেজার গাইডেড একটা ডিফেন্স সিস্টেম। এই যে দেখেন মেশিনটা, হ্যাঁ, এটা হচ্ছে যে লেজারের মাধ্যমে ধ্বংস করে দেওয়া আকাশ, এটা ভূমি থেকে আর এছাড়াও আরো বেশ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম আছে যে রাশিয়ার, কিন্তু এইগুলা তো আসলে বলে লাভ নাই। যেমন এই না, এইটা তো আর পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম, হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু যুদ্ধের মাঠে ভালো করে যে আপনার ইউক্রেন যেসব ড্রোন ব্যবহার করেছে, ড্রোন প্রতিহত করার জন্য এটা বড় ভূমিকা রেখেছে। আচ্ছা, সর্বশেষ আজকের আলোচনা আমি একটা জিনিস নিয়ে, সেই যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের, এটা আসলে কত দূর বা উনি আদৌ পাবেন কিনা, আর এই যুদ্ধটা যদি কোনোভাবে উনি থামিয়ে দেন তাকে দেওয়া উচিত হবে কিনা, একজন নিরপেক্ষ হিসাবে আপনি বলেন। একটা উদাহরণ দিয়ে কথাটা বুঝে ভারত মহাসাগরের একটা দ্বীপ নাম হচ্ছে দিয়েগো গার্সিয়া। হ্যাঁ হ্যাঁ, দিয়েগো গার্সিয়ার মূল মালিকানা হচ্ছে ভারতের কাছ থেকে এটা কে নিল? মার্কিন যুক্তরাষ্ট্র না, রাশিয়া, ব্রিটেন নিয়ে লিড করে না, ব্রিটেন নিয়ে করছে কি এটা আমেরিকার কাছে 50 বছর লেগে লিজ দিয়ে দিছে। এখনো কি লিজের মধ্যে আছে? লিজের মধ্যে আছে, এবং এখানে হচ্ছে আমেরিকা বিমান ঘাঁটি করে রাখছে, বুঝছেন? এই দিয়েগো গার্সিয়া হচ্ছে ভারত মহাসাগরের আরেক ক্যান্সার। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে, ট্রাম্পের নোবেলের কি সম্পর্ক? এখন দেখেন, এখন আপনি ভারত যায় যুক্তরাষ্ট্রে বলতে পারবে যে আমার দ্বীপ আমাকে ফেরত দেন? না, তা তো পারবে না। ব্রিটেন তো অবৈধভাবে দখল করছিল, ভৌগোলিকভাবে মালিকানা ভারতের, তাহলে ব্রিটেন তো অবৈধ, এইখানে ছিল অবৈধ, ঠিক আছে, তো বলতে পারবে না। তো এখন যদি শান্তি দেখবেন যে নোবেল শান্তি পুরস্কারের সময় দেখবেন কি ওই ট্রাম্প কিন্তু নোবেল ট্রাম্পই পাবে, যদি এই যুদ্ধটা থামিয়ে দেয়। হ্যাঁ, এখানে মনে করেন যে যেই থাকুক না, যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক বা না হোক,
নোবেল ট্রাম্পের ঝুলিতে যাবে, ওটা লিখে রাখেন। এটা দর্শক আপনারা কি মনে করেন আমাদের বিশ্বদা যে কথাটা বললো ঠিক আছে, যুদ্ধটা থাকি কতদিন? শোনেন শোনেন একটা কথা বলি জাস্ট, হ্যাঁ, যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কলিন পাওয়েল ছিলেন, তার কথা তো মনে আছে। হ্যাঁ বুশের কলিন পাওয়েলের মিথ্যাচারের কারণে হচ্ছে ইরাক ধ্বংস হয়েছিল, হ্যাঁ। আর হচ্ছে যে বারাক ওবামার মিথ্যাচারে ধ্বংস হয়েছিল, মারা জীবন দিতে হয়েছিল মুয়াম্মার গাদ্দাফিকে, লিবিয়া লিবিয়ার, হ্যাঁ। তো এই যে দেখেন, তারপরেও কিন্তু, হ্যাঁ, নোবেল পেয়েছে। ইয়ার পরেও তারা যায় দেখেন যে, হ্যাঁ, অনেক বেল্টেল পেয়েছে আর কি। হ্যাঁ ভাই, তার মধ্যে বারাক ওবামা তো শান্তিতে নোবেলও। হ্যাঁ, তাহলে তাহলে যদি এইটা যদি হইতে পারে, তাহলে ট্রাম্প তো অলরেডি ফেব্রিকেটেড 3টা যুদ্ধ ট্রাম্প থামিয়ে দিয়েছে, তাহলে ট্রাম্প কেন পাবে না? এট্রিক তো অলরেডি। ঠিক আছে আপনার যুক্তিটা। আর আমি দর্শকদের একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে ট্রাম্প যুদ্ধ থামুক বা না থামুক, ইউক্রেনের মধ্যে ট্রাম্প এবার নিশ্চিত নোবেল পাচ্ছে। এটা আপনারা কি মনে করেন? তো সুপ্রিয় দর্শক, আজকে ইউক্রেন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ভূ রাজনীতি নিয়ে আজকের এই পর্বটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাবেন। আমরা সেটা চেষ্টা করব এখানে প্রচার করার জন্য। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।